কৌতূহলের বশে অনেক সময় আমরা অনেক ভুল কাজ করে বসি, যেই ভুলের কারণে অনেকেরই মৃত্যুর দ্বারপ্রান্ত থেকেও ঘুরে আসতে হয়। এই গল্পে ঠিক এমনই এক মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হয় আনুজা এবং নেহা নামের দুটো মেয়ে। মুভিতে কোনো ভৌতিক দৃশ্য না থাকলেও সাইকোলজিক্যাল হরর এই মুভিটি দেখতে থাকলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। ইন্ডিয়ার মহারাষ্ট্র নাগপুরে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনার উপর তৈরি আমাদের আজকের মুভি ওয়েলকাম হোম। বন্ধুরা, চলুন এবার ভিডিওটিতে একটা লাইক দিয়ে মুভি শুরু করা যাক। শুরুতেই আমরা একটা ইলেকট্রিশিয়ান অফিস সহকারীকে দেখতে পাই, যিনি এই এলাকাতে প্রত্যেকটা বৈদ্যুতিক খাম্বাতে একটা করে নাম্বার তুলে দিচ্ছে। শরীরে ক্লান্তি চলে আসলে তিনি তার বোতল থেকে পানি বের করে খেতে থাকে। বোতলের পানিটুকু শেষ হয়ে গেলে তিনি দেখতে পায় সামনে একটা দোতলা বাড়ি। বাড়ি থেকে কেমন জানি আস্তে আস্তে মেয়ে মানুষের একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। এরপর লোকটি কোনো কিছু না ভেবে পানি নিতে সেই বাড়িতে এসে পড়ে এবং দরজায় এসে কড়া নাড়ে। আমরা দেখতে পাই দরজা খোলার জন্য কেউ একজন আসছে, কিন্তু দরজা না খুলতেই সিন সেখান থেকে কাট করে একটা মেয়ের কাছে নিয়ে যাওয়া হয়। মেয়েটির নাম আনুজা। আনুজা একটা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করে। প্রতিদিনের মতো আজকেও আনুজা স্কুলে আসে। আসার পর স্কুলের হেড টিচার তাকে ডেকে নিয়ে জনশুমারির কাজের জন্য এলাকা নির্ধারণ করে দেয় এবং পার্টনার হিসেবে আনুজার সাথে যাওয়ার জন্য যোশী নামে একজনকে সিলেক্ট করে। যোশী হচ্ছেন আনুজার কলিগ, কিন্তু এই যোশীর সমস্যা হচ্ছে তিনি আনুজার পিছে একটু ঘুরঘুর করে। এজন্য আনুজা হেড টিচারকে বলে যোশীর সাথে সে কমফোর্টেবল না, তাকে পরিবর্তন করে অন্য কাউকে দেওয়ার জন্য আনুজা স্যারের কাছে রিকোয়েস্ট করে। এই সময় পেছন থেকে একজন হাত তুলে বলে সে আনুজার সাথে যেতে চায়। এই মেয়েটির নাম হচ্ছে নেহা। আনুজা নতুন চাকরিতে জয়েন করায় নেহার সাথে তার আগের থেকে কোনো পরিচয় থাকে না। এবার তারা দুজন পরিচিত হয়ে জনশুমারির গণনার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। বিভিন্ন বাড়িতে গিয়ে আনুজা এবং নেহা জিজ্ঞেস করে তাদের বাড়িতে কে কে থাকে, মোট কতজন থাকে, এই বিষয়ে কিছু প্রশ্ন। সিলেক্টেড এরিয়ার সকল বাড়ির গণনার কাজ শেষ করে তারা দেখে একটা বাড়ি বাদ পড়ে আছে। বাড়িটি খুঁজতে খুঁজতে তারা একটা জনমানব শূন্য এলাকায় ঢুকে যায়। নেহা তখন আনুজাকে ফিরে চলে যেতে বলে, কারণ এলাকাটা নেহার কাছে তেমন ঠিকঠাক মনে হচ্ছে না। চারিদিকে কেমন জানি একটা স্তব্ধতা। আশেপাশে কোনো বাড়িঘর না পেয়ে তারা এগোবে, ঠিক সেই সময়ে বাড়িটি দেখা যায়। আনুজা এবং নেহা বাড়ির সামনে চলে আসে আর দরজার সামনে এসে নক করে। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, তবুও কেউ দরজা খুলতে আসে না। হঠাৎই সেই সময় অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা আবার দরজায় নক করে। এবার আমরা দরজার ওপারে একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম প্রেরণা। এখন শুধুমাত্র তার নামটাই শুনে রাখুন, মুভির শেষে তার আসল পরিচয়টা জানতে পারবেন, আর এটাই হবে এই মুভির সব থেকে বড় টুইস্ট। তো যাই হোক, আনুজা বলে তারা শুমারির কাজের জন্য এসেছে, কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, কিন্তু প্রেরণা কোনো কথা বলে না, শুধু পেছনে ফিরে তাকায়। পাশে থেকে নেহা বলে, ম্যাডাম অনেক জোরে বৃষ্টি হচ্ছে, দরজাটা খুলুন, আমরা ভিজে যাচ্ছি। প্রেরণা তাও কোনো কথা বলে না। আনুজা এবার নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে আর প্রেরণাকে বলে শুধুমাত্র 2-3টা প্রশ্ন করব। আমরা দেখতে পাই প্রেরণা গর্ভবতী। সে এবারও কোনো কথা না বলে হাসি হাসি মুখ করে রুমের ভেতরে ঢুকে যায়। প্রেরণাকে সহ পুরো বাড়িটা আনুজা এবং নেহার কাছে কেমন যেন অদ্ভুত মনে হয়। রুমের ভেতরে এসে আনুজা দেখে প্রেরণার সারা গায়ে কেমন যেন একটা দাগ লেগে আছে। দেখে মনে হচ্ছে তাকে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে, কিন্তু প্রেরণার মুখে হাসি। আনুজা একটু অবাক হলেও পরবর্তীতে সবকিছু ঠিকঠাক মনে করে প্রেরণাকে শুমারি সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। আনুজা বলে, তোমার বাড়ির লোক সংখ্যা কতজন, মানে বাড়িতে কে কে আছে? জবাবে প্রেরণা বলে, দাদি, আমি, ও আর ভোলা। আনুজা বলে, ও বলতে তোমার হাজবেন্ড তো, তাই না? প্রেরণা কোনো কথা না বললে আনুজা আবার জিজ্ঞেস করে, ভোলাকে? তোমার ভাইয়া কি করে সে? প্রেরণা বলে, বাড়ির সবার জন্য খাবার বানায়। এতে আনুজা ভোলাকে বাড়ির কাজের লোক ভেবে লিস্টিং করে নেয় আর প্রেরণাকে বলে, এটাই কি তোমার প্রথম সন্তান? প্রেরণা বলে, না। আনুজা বলে, তার মানে আরো বাচ্চা আছে? কোথায় তারা? প্রশ্নটি শুনে প্রেরণার মুখ কেমন জানি হয়ে যায় আর বলে, বাচ্চা তো মারা যায়, জন্ম নিয়ে বাহিরে আসে, একটু কাঁদে, তারপর মারা যায়। কথাটি শুনে আনুজা 5 সেকেন্ডের জন্য থমকে যায়, কারণ কথাগুলি প্রেরণা তার এই হাসি মুখ নিয়ে বলেছিল। কিছুক্ষণ পর আনুজা জিজ্ঞেস করে, তোমার ডেলিভারি কোন হসপিটালে হয়? এই সময় উপরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে একটা বয়স্ক প্রতিবন্ধী মহিলা। ইনি হচ্ছেন লীলা, অর্থাৎ প্রেরণার দাদি। এসে তিনি জিজ্ঞেস করে, কারা তোমরা, কি করতে এসেছো? আরো বিভিন্ন ধরনের প্রশ্ন। মানে মনে হচ্ছে এদের ওপর মহিলাটি আগে থেকে কেমন জানি বিরক্ত। নেহা বিষয়টা বুঝতে পেরে আনুজাকে নিয়ে বাইরে চলে আসে,
কিন্তু আনোজার মনের ভেতর প্রেরণার সম্পর্কে অনেক কৌতূহল জন্ম নেয়। মেয়েটাকে তার সব দিক থেকেই অস্বাভাবিক মনে হয়। বাড়ি থেকে বের হয়ে তারা দুজন স্কুটিতে ওঠার সময় গেটের সামনে একটা ছেলেকে দেখে। ছেলেটি কেমনভাবে যেন একাধারে মেয়ে দুটোর দিকে তাকিয়ে থাকে। বাড়ির সব মানুষজনকে এমন অস্বাভাবিক দেখে আনোজা স্কুটি টান দিয়ে চলে যায় এবং যাওয়ার সময় ফোন বের করে বাড়ির একটা ছবি তুলে নিয়ে যায়। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। একদিন আনোজা ঘরে বসে বসে তার ফোনের গ্যালারি দেখছে। ফটো দেখতে দেখতে হঠাৎই তার সামনে সেই অদ্ভুত বাড়িটার ছবি এসে পড়ে। এমনিতেই আনোজার মনের ভেতরে প্রেরণার সম্পর্কে অনেক কৌতূহল। তারপর আবার বাড়ির ছবিটি চলে আসে। আনোজা এবার ঠিক করে সেই বাড়িতে আবার যাবে। নেহাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আনোজা বলে, কিন্তু নেহা সেই অস্বাভাবিক বাড়িতে যেতে রাজি হয় না। পরবর্তীতে আমরা দেখি আনোজা নেহাকে রাজি করিয়ে অলরেডি স্কুটি নিয়ে রওনা হয়ে গেছে। আসলে কৌতূহলের বশে আনোজা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসছে। যেতে যেতে তারা সেই বাড়িতে পৌঁছে যায়। আর বাড়িতে আসতেই তাদের চোখে পড়ে সেদিনকার সেই অদ্ভুত ছেলেটা, যে ছেলেটি গেটের সামনে নেহাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। ছেলেটির নাম হলো ভোলা। প্রেরণা যে ভোলার নাম বলেছিল এটাই সেই ভোলা। ভোলা হচ্ছে লীলার ছোট ছেলে। ভোলা আনোজাদের দেখতে পেয়ে উপর থেকে নিচে নেমে এসে তাড়াতাড়ি গেট খুলে দেয়। ভোলাকে দেখে মনে হচ্ছে আনোজা এবং নেহা আসায় সে অনেক খুশি। এবার ভেতরে এসে আনোজা লীলাকে জিজ্ঞেস করে প্রেরণা কোথায়। ভোলা বলে ওঠে ওর শরীরটা একটু খারাপ, তাই রেস্ট নিচ্ছে। এই সময় বাড়ির আরেকজন সদস্য এখানে উপস্থিত হয়। ইনি হচ্ছেন ঘনশ্যাম, লীলার বড় ছেলে, মানে ভোলার দাদা। আনোজা ঘনশ্যামকে বলে, আমরা সুমারির কাজের জন্য এসেছি। আপনাদের বাড়িতে লোক সংখ্যা কতজন? ঘনশ্যাম ইশারা করে আঙ্গুল দেখিয়ে বলে 4 জন। লীলা বলে ঘনশ্যাম 5 বছরের জন্য মৌনব্রত করেছে। 5 বছর সে কোনো কথা বলবে না। আনোজা জিজ্ঞেস করে বাচ্চা কেমন আছে, এতদিনে তো ডেলিভারি হয়ে গেছে। কথাটি শুনে ঘনশ্যাম উঠে চলে যায়। আর লীলা আনোজাকে জানায় গত সপ্তাহে বাচ্চা মারা গেছে। আনোজা এবার চমকে যায় এবং সাথে সাথে উঠে বাইরে বের হয়ে আসে। ঠিক সেই সময়ে আবার অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। লীলা আনোজাদের ডেকে বলে, এই বৃষ্টিতে তোমরা যেতে পারবে না, ভিতরে এসে বসো। নেহা তখন আনোজাকে বলে, এই বৃষ্টিতে যেতে শুরু করলে আমরা এগোতে পারবো না। এজন্য তারা আবার বাড়িতে ফেরত চলে আসে। রাত হয়ে গেলে সবাই এক টেবিলে ডিনার করতে বসে। সেখানে আমরা দেখি প্রেরণা খাওয়ার জন্য কেমন যেন অতি উৎসুক হয়ে আছে। দেখে মনে হচ্ছে অনেকদিন সে কোনো খাবার খায়নি। সবাই সামনে খাবার নিয়ে বসে আছে, কিন্তু কেউ খাচ্ছে না। নেহা খাওয়ার মুখে দিবে, ঠিক সেই সময়ে ঘনশ্যাম তাকে থামিয়ে দেয়। আসলে এদের বাড়িতে গঙ্গা নামে একটা গরুর বাছুর আছে, তাকে না খাইয়ে তারা কেউ খায় না। এক কথায় গঙ্গায় মনে হচ্ছে এই বাড়ির সব থেকে দামি জিনিস। যাই হোক, খাবার পর্ব শেষ করে ভোলা আনোজা এবং নেহার থাকার রুম ঠিক করে দেয়। তারা রুমে ঢুকলে বেশ কিছুক্ষণ পর কেউ এসে দরজা নক করে। আনোজা এবং নেহা এমনিতেই এই বাড়িতে ভয়ের মধ্যে সময় পার করতে থাকে। এত রাতে কেউ গেট নক করায় তারা আরো ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে গেট খুলে দেখে ভোলা। ভোলা তাদের জন্য এত রাতে পানি নিয়ে এসেছে, কিন্তু এবার ভোলার চেহারার ভাবভঙ্গি একদমই অন্যরকম। তার চেহারায় স্পষ্ট যৌনতার লালসা। আর এই ভোলা ভালা চেহারার পেছনে আসল চেহারা আস্তে আস্তে ফুটে উঠছে। এই সময় নেহা তার দাদাকে ফোন করে জানায় সে আনোজার বাড়িতে আছে। ভোলা এটা শুনতে পায়। আনোজা পানি নিয়ে গেট বন্ধ করে দেয়। পরের সিনে আমরা দেখি ঘনশ্যাম তার মায়ের সেবা করছে। এই সময় সেখানে ভোলা আসে আর ঘনশ্যামকে বলে, ভাইয়া, মেয়ে দুটা বাড়িতে মিথ্যা বলে এসেছে, এখানে আছে কেউ সেটা জানে না। ভাইয়া, অনেকদিন তো হয়ে গেছে, যাবো ভাইয়া? ঘনশ্যাম ঘাড় নাড়িয়ে বলে, না। ভোলা আবার ছোট মানুষের মতো ঘনশ্যামের কাছে কাঁদতে কাঁদতে আবদার করতে থাকে আর বলতে থাকে, যেতে দাও না ভাইয়া, যাবো ভাইয়া, প্লিজ ভাইয়া, যাবো। ঘনশ্যাম চুপ করে থাকলে ভোলা উঠে চলে যায়। তখন লীলা ঘনশ্যামকে বলে, ওকে এইসব বিষয়ে না করিস না, তুই তো ওকে এসব এনে দিস, এজন্য এখনো আছে, না করলে পালিয়ে যাবে। এখন বিষয়টা হলো, ভোলা ঘনশ্যামকে কোথায় যাওয়ার জন্য আবদার করছিল, এটা আমরা মুভি দেখতে দেখতেই বুঝতে পারবো। এদিকে দেখি অনেক রাত হওয়ায় নেহা ঘুমাচ্ছে আর আনোজা না ঘুমিয়ে তার কৌতূহল নিয়ে ভাবছে। এবার বাহিরে একটা শব্দ হওয়ায় আনোজা জানালা দিয়ে বাইরে তাকায় এবং কিছু একটা দেখে ভয়ে আটকে ওঠে। তাড়াতাড়ি আনোজা নেহাকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে সে জানালা দিয়ে একটা ডেড বডি দেখেছে, এক্ষুনি তাদের এই বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। আনোজা এবং নেহা আস্তে আস্তে পা টিপে টিপে ঘর থেকে বের হতে থাকে। মেইন দরজার কাছে আসার পর তারা দেখে গেট লক করা। সেই সাথে তারা লীলার ঘরের গেটে চাবিটাও দেখতে পায়। নেহা আস্তে আস্তে লীলার ঘরে প্রবেশ করে এবং চাবি নিয়ে গেট খুলে ফেলে। গেট খুলে বাইরে জঙ্গলের ঘন অন্ধকার দেখে নেহা আনোজাকে জিজ্ঞেস করে, তুই কি সত্যি ডেড বডি দেখেছিস? যদি ওটা ডেড বডি না হয়ে অন্য কিছু হয়?
আনুজা বলে, বাড়ির পাশের টিনের ছোট ঘর থেকে ঘনশ্যাম বের হওয়ার সময় পেছনে আমি রক্তাক্ত কিছু একটা দেখেছি। নেহা বলে, এই জঙ্গলে কাদা রাস্তার ভেতর দিয়ে এত রাতে আমরা কিভাবে যাব? তার থেকে চল আমরা গিয়ে দেখে শিওর হই ওইটা ডেড বডি নাকি অন্য কিছু। আনুজা আর নেহা এবার সেই টিনের ঘরের কাছে চলে যায় এবং ভেতরে গিয়ে লাইট মেরে তারা একটা মানুষের কাটা আঙ্গুল দেখতে পায়। আঙ্গুলটি দেখতে দেখতে রক্তাক্ত কেউ একজন হঠাৎই তাদের পা চেপে ধরে। নেহা এবং আনুজা প্রচন্ড ভয় পেয়ে কোনো রকমে পা ঝাপটে দিয়ে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। দৌড়ানোর সময় দুজন আলাদা হয়ে যায় এবং আনুজার হাত থেকে মোবাইলটা পানির ভেতরে পড়ে যায়। পরবর্তীতে তারা অবশ্য দুজন দুজনের দেখা পায়। নেহা আনুজার থেকে মোবাইল চাইলে আনুজা বলে তার ফোন পানিতে পড়ে গেছে। নেহা তখন তার ফোন ব্যাগের মধ্যে খুঁজতে থাকে। ঠিক সেই সময়ে জঙ্গলের ভেতর থেকে হিংস্র জীবজন্তুর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। দুজনই কোনো উপায় আর না পেয়ে আবার ওই বাড়িতে দৌড়ে ফেরত চলে আসে। আনুজা নেহাকে বলে, বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, আমরা যে ওই লোকটাকে দেখেছি বা বাড়ির বাইরে বের হয়েছি এটা কেউ জানতে পারেনি। আপাতত আমরা এখানেই থাকি, ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা বের হয়ে চলে যাব। রুমে এসে নেহা দেখে তার ফোনে চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে গেছে। সারা রাত তারা দুশ্চিন্তার মধ্যে সময় পার করে এবং সকাল হলে কাউকে কিছু বুঝতে না দিয়ে একদম স্বাভাবিক হয়ে সবাইকে ধন্যবাদ বলে বের হয়ে যায়। লীলা তখন ঘনশ্যামকে বলে, ওদের আটকাবি না? ঘনশ্যাম মাথা নাড়িয়ে উত্তর দেয়, না। লীলা বলে, কাল রাতে মেয়ে দুটো বাইরে বের হয়েছিল। এটা শুনে সেই মুহূর্তেই ঘনশ্যাম আর ভোলা বের হয়ে মেয়ে দুটোকে আটকাতে যায়। আনুজা তাদের আশা দেখে তাড়াতাড়ি স্কুটি স্টার্ট দিয়ে এগোতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তায় তাদের গাড়িটি আটকে যায়। ঘনশ্যাম এসে আনুজাকে চেপে ধরে আর নেহা দৌড়াতে থাকে। নেহাকে লক্ষ্য করে ভোলা একটা ইট ছুঁড়ে মারে আর ইটটা নেহার মাথার পিছনে লেগে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সকল দৃশ্য দেখে লীলা মুস্কি এসে ভেতরে ঢুকে যায়। আসলে এই বাড়িতে এই বুড়ো মহিলাটাই সব থেকে খারাপ থাকে। জ্ঞান ফিরলে নেহা আর আনুজা দেখে তাদের একটা ছোট্ট ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। ছোট মই দিয়ে উপরে উঠে এসে তারা দেখে এই ঘরটি বাড়ির ভেতরেই। নেহা অনেক জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, আমাদের যেতে দাও প্লিজ। ওদিকে আমরা দেখি ভোলা আবার ঘনশ্যামের কাছে আবদার করছে, ভাইয়া এবার যেতে দাও না, ওদেরকে তো আমরা ধরে নিয়ে এসেছি, যাবো ভাইয়া। তখন লীলা বলে ওঠে, ওদের এখন অনেক তেজ হয়ে আছে, তেজ কমুক তারপরে যা। এবার আমরা অনেকটাই বুঝতে পারি ভোলা আসলে কোথায় যেতে যাচ্ছিল। তারপর ভোলা গরম পানি নিয়ে এসে দরজার ওপার থেকে নেহার উপরে পানির ঝটকা মারে। নেহা এবার অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আর আনুজাকে বলতে থাকে, তোর জন্যই সবকিছু হয়েছে, আমি আসতে চাইনি, তুই জোর করে আমাকে এখানে নিয়ে এসেছিস, এখন আমাদের এখানেই মরতে হবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। আনুজা ঘরের ভেতরে কিছু ডেলিভারি করানোর সামগ্রী দেখতে পায়। এতে বুঝতে পারে প্রেরণার বাচ্চাকে তারা এখানে হওয়ার পর মেরে ফেলে। আনুজা জোরে জোরে গেট ধাক্কিয়ে হাতে একটা রড নিয়ে লুকিয়ে পড়ে। সে ভাবে কেউ একজন আসলে তাকে আঘাত করে তারা দুজন এখান থেকে পালিয়ে যাবে। ঘনশ্যাম আর ভোলা এবার দরজা খুলে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। আনুজা তাদের দেখতে পেয়ে রড দিয়ে আঘাত করতে যায়, কিন্তু ঘনশ্যাম উল্টো তাদেরকে ধরে প্রচন্ড মারতে থাকে। মার খেয়ে আনুজা অজ্ঞান হয়ে যায়। আবারও তাদেরকে মেরে ঘরের ভেতরে আটকে রেখে ঘনশ্যাম আর ভোলা উপরে চলে যায়। এবার আমরা দেখি ঘনশ্যাম প্রেরণার সাথে শারীরিক সম্পর্ক করছে, কিন্তু প্রেরণার মুখে অন্যরকম একটা ছাপ দেখা যায়, যেন সে বাচ্চা মেয়েদের মতো এগুলো কিছুই বোঝে না, এই সম্পর্কে তার কোনো কিছু জানাও নেই। এদিকে ভোলাকে আমরা দেখি লীলার ঘরে কয়েল জ্বালিয়ে দিচ্ছে। লীলা তখন বলে, ভোলা মেয়ে দুটোকে কিছু খেতে দিচ্ছিস? ভোলা বলে, না, খাবার দিলে তো তাদের আবার শক্তি সঞ্চয় হবে, তুমি তো বলেছো তেজ কমাতে। লীলা বলে, এখন খেতে না দিলে ওরা মরে যাবে, যা ওদের কিছু খাবার দিয়ে আয়। ভোলা এবার তাদের খাবার দিতে নিচে যায় এবং নেহাকে মুখে তুলে খাইয়ে দিতে যায়। নেহা খেতে না চাইলেও দুইবার মুখে নিয়ে আর নিতে চায় না, এজন্য ভোলা নেহাকে ধমক দেয়। সেই সময় আনুজা ভোলাকে একটা লাথি দিয়ে বসে। এবার ভোলা উঠে এসে আনুজাকে বেধরম মারতে থাকে। মারা শেষ করে ভোলা তাদের আবার আটকে দিয়ে চলে যায়। ভোলা চলে যাওয়ার পর আনুজার চোখে একটা গর্ত পড়ে। আনুজা বুঝতে পারে এটা কোনো সুড়ঙ্গের রাস্তা। আনুজা এবার নেহাকে নিয়ে সুড়ঙ্গ দিয়ে এগোতে থাকে। সুড়ঙ্গ দিয়ে বের হয়ে দেখে তারা বেশি দূর যেতে পারেনি। নেহা বাড়ির পাশে আড়ালে এক জায়গায় লুকিয়ে পড়ে এবং আনুজা ছোট টিনের ঘরে ঢুকে যায় সেই আহত মানুষটাকে বাঁচাতে। এখন আমরা এই আহত মানুষটাকে দেখে চিনতে পারি, সেই প্রথম সিনে যে ইলেকট্রিশিয়ানকে আমরা দেখেছিলাম এটাই সেই লোক। লোকটি প্রেরণার বাচ্চা হওয়ার পর বাচ্চাকে মেরে ফেলা দেখে নিয়েছিল, এই কারণে
কারণে তার আজ এই অবস্থা। আনুজা ঢোকার সময় উপর থেকে প্রেরণা দেখতে পায়। এরপর আমরা দেখি নেহার দাদা এখানে নেহাকে খুঁজতে চলে এসেছে। নেহার দাদা স্কুল থেকে খোঁজ নিয়ে এখানে এসেছে। তিনি মোবাইল থেকে নেহার একটা ছবি বের করে ভোলাকে জিজ্ঞেস করে এই মেয়েকে এখানে দেখেছো কিনা। ভোলা বলে না তো দাদা। নেহার দাদা এবার বের হয়ে চলে যেতে যায়। ঠিক সেই সময় গেটের কাছে নেহার গলার একটা নকেট পড়ে থাকতে দেখে। এবার তিনি নেমে এসে ঘনশ্যামের কলার চেপে ধরে বকাবকি করতে থাকে। নেহা তার দাদার গলার আওয়াজ পেয়ে দাদা বলে ডেকে ওঠে। নেহার দাদা নেহার দিকে ঘুরে তাকালে ভোলা পেছন থেকে একটা পাথর দিয়ে নেহার দাদার মাথায় বাড়ি মারে। বাড়ি খেয়ে বেচারা মাটিতে লুটিয়ে পড়ে। আর ঘনশ্যাম তখনই একটা বড় পাথর দিয়ে নেহার দাদার মাথাটা একদম থেতলে দেয়। এই দৃশ্য দেখে নেহা চিৎকার করে ওঠে। তখনই ভোলা এসে আবার নেহাকে ধরে ফেলে। ঘনশ্যাম উপরে প্রেরণার দিকে তাকালে প্রেরণা ইশারা করে ছোট টিনের ঘরটি দেখিয়ে দেয়। এই মেয়েটি যে কেমন এটা আসলে বোঝা মুশকিল। ঘনশ্যাম টিনের ঘরটিতে ঢুকে ছেলেটিকে মেরে ফেলে আর অনুজাকে ধরে নিয়ে চলে আসে। নেহা এবং অনুজা দুজনেই আবার তাদের হাতে ধরা পড়ে যায়, কিন্তু এবার তারা একসাথে থাকে না। দুজনকে আলাদা আলাদা ঘরে রাখা হয়। ভোলাকে আবার আমরা দেখি তার দাদার কাছে আবদার করছে, ভাইয়া যাবো? যাই ভাইয়া। এবার ঘনশ্যাম নিজে তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। খুশিতে একদম আতখান হয়ে ভোলা চলে যায় গোসল করতে। গোসল শেষ করে পরিপাটি হয়ে সে নেহার কাছে চলে আসে। এখানে একদম স্পষ্টভাবে বোঝা যায় ভোলা এতদিন তার দাদার কাছে কোথায় যাওয়ার জন্য আবদার করে যাচ্ছিল। ভোলা নেহার কাছে এসে এবার নেহাকে মারতে মারতে হিংস্র জানোয়ারের মতো তাকে ধর্ষণ করে। নেহার চিৎকার করলে অন্য রুম থেকে আনোজা শুনতে পায় আর জোরে জোরে নেহাকে ডাকতে থাকে। সেই সময়ে ঘনশ্যাম এসে আনোজার একটা কান কেটে নেয়। কি যে এক অমানবিক নির্যাতন তাদের উপর হতে থাকে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। ধর্ষণ হওয়ার পর কষ্টে নেহা আত্মহত্যা করতে যায়, কিন্তু কোনোভাবে বেঁচে যায়। নির্যাতনের শিকার হতে হতে আনোজা এবং নেহা একদম অন্তিম পর্যায়ে চলে আসে, কিন্তু আনোজা হেরে যেতে রাজি নয়। সে নিজের শেষ সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আটকে থাকা রুমের জানালার তার খুলে উপর থেকে নিচে লাফ দেয় আনোজা। নিচে নেমেই সর্বপ্রথম আনোজা গঙ্গার ঘর অর্থাৎ বাসুরের ঘর পুড়িয়ে দেয়। গঙ্গার ঘরের আগুন লাগা দেখে ঘনশ্যাম একদম পাগল হয়ে যায় আর রাগে ভোলাকে সেখানে মারতে থাকে। মার খেয়ে ভোলা আনোজার ওপর প্রচন্ড রেগে যায় এবং একটা ছুরি নিয়ে আনোজাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ভোলা জঙ্গলে ঢুকে যায়, কিন্তু সেখানে আনোজাই ভোলার জন্য অপেক্ষা করতে থাকে। পেছন থেকে আনোজা রড দিয়ে প্রথমে ভোলার মাথায় বাড়ি দেয়। বাড়ি খেয়ে পড়ে গেলে আনোজা ভোলার নিয়ে আসা ছুরি দিয়েই ভোলাকে মেরে ফেলে এবং লাশটা বন্য জীবজন্তুর জন্য রেখে যায়। ওদিকে প্রেরণা নেহাকে পানি দিতে যায়। তখন নেহা প্রেরণাকে বলে, তুমি কেন আমাদের এদের সম্পর্কে আগে বলনি? যদি বলতে আমরা কখনো এই বাড়িতে আসতাম না। প্রেরণা তখন নেহাকে বলে, চুপ করো, জোরে কথা বলবে না। বাবা শুনতে পেলে তোমাকে এসে অনেক মারবে। জানো তো আমার বাবা এমনিতে অনেক ভালো, তার কথা শুনলে সে মারে না, আবার খেতেও দেয়। আমার মা একদিন তার কথা শুনেনি, এজন্য বাবা আমার মাকে মারতে মারতে মেরে ফেলেছে। কথাটি শুনে নেহা সহ এই মুভির ভিউয়ার্সরা সবাই একদম থমকে যায়। তার মানে ঘনশ্যাম এত বছর নিজের মেয়েকে এভাবে রেপ করতো? নেহা এইসব শুনে প্রেরণাকে বলে, দয়া করে আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। প্রেরণা বলে, না, বাবা আমাকে অনেক মারবে। এই বলে প্রেরণা দরজাটা লক না করে চলে যায়। একটু পরে নেহা খুব আস্তে ধীরে বাড়ি থেকে পালিয়ে বের হয়ে জঙ্গলের ভেতর চলে যায়। সেখানে আনোজার সাথে তার দেখা হয়ে যায়। নেহা আনোজাকে বলে, ঘনশ্যাম প্রেরণার বাবা, আর এত বছর সে নিজের মেয়ের সাথে এই নিকৃষ্ট কাজ করেছে। কথাটি শুনে আনোজা আরো রেগে যায়। নেহা আনোজাকে চলে যাওয়ার কথা বললে আনোজা বলে যে নিজের মেয়েকে এত বছর ধর্ষণ করে এসেছে, এতগুলো শিশু বাচ্চাকে মেরে ফেললো, যে তোর এই অবস্থা করলো তাকে তুই জীবিত দেখতে চাস? ওই বুড়োকে না মেরে আমি এখান থেকে যাব না। এই বলে আনোজা এবং নেহা প্রতিশোধ নিতে আস্তে আস্তে সেই বাড়িতে আবারও প্রবেশ করে। ঘনশ্যাম এবং লীলা বুঝতে পারে তাদের বাড়িতে কেউ প্রবেশ করেছে। দুজন হাতে অস্ত্র নিয়ে পুরো বাড়ি খোঁজা শুরু করে। ঘনশ্যাম ছাদের দিকে এগোতে থাকে আর লীলা একটা কাঁচি হাতে নিয়ে ঘরের ভেতরে খুঁজে বেড়ায়। অবশেষে লীলা নেহাকে দেখতে পেয়ে কাঁচি দিয়ে আক্রমণ করতে যায়। নেহার সাথে হাতাহাতি করতে গিয়ে দুর্ভাগ্যবশত প্রতিবন্ধী মহিলাটা কাঁচিটা নিজেই নিজের গলার মধ্যে ঢুকিয়ে নেয়। এদিকে আনোজা লোহার একটা পাইপ নিয়ে সোজা ছাদে উঠে যায়। ছাদে গিয়ে সে ঘনশ্যামের জন্য অপেক্ষা করতে থাকে। ঘনশ্যাম উপরে উঠে আসলে পিছন থেকে আনোজার রড দিয়ে আঘাত করতে যায়, কিন্তু ঘনশ্যাম উল্টো রডটা আনোজার গলায় চেপে ধরে। কিছুক্ষণ এখানে এভাবেই হাতাহাতি হওয়ার পর ঘনশ্যামকে নিচে ফেলে আনোজার রড দিয়ে মারতে থাকে।
এবার কিন্তু ঘনশ্যামের শারীরিক শক্তি আনোজার মানসিক শক্তির কাছে হেরে যায়। মারতে মারতে আনোজা ছাদ থেকে ঘনশ্যামকে নিচে ফেলে দেয়। তারপর লীলার নিয়ে আসা ছুরি দিয়ে ঘনশ্যামের গলা কেটে ফেলে। শেষমেশ আনোজা এবং নেহা তাদের মানসিক এই রক্তক্ষয়ী যুদ্ধে জয়লাভ করে। এই সকল দৃশ্য উপর থেকে প্রেরণা এভাবেই দেখতে থাকে। বিগত 20 বছর ধরে এই বাড়িতে বসবাসকালে প্রেরণা ঘনশ্যামের 8টি বাচ্চার মা হয়েছিল। এর ভেতরে 7 জনকে ঘনশ্যাম মেরে ফেলে এবং একটি মৃত জন্ম নিয়েছিল। ঘনশ্যাম এবং ভোলা মিলে মোট 13 জনের বেশি মানুষকে খুন করেছিল। তাদের মধ্যে 9 জনকে ভোলা ধর্ষণ করে। এই জঘন্য বাস্তব কাহিনীর প্রথম শিকার ছিল সাবিত্রী, অর্থাৎ প্রেরণার মা। শুধুমাত্র আনোজা এবং নেহাই সেই মৃত্যুকূপ থেকে বেঁচে ফিরতে পারে। 2018 সালের এনসিআরবির রিপোর্ট অনুযায়ী 60% শিশু তাদের পরিচিত মানুষদের কাছে যৌন নির্যাতনের শিকার হয়। এগুলোর মধ্যে 90% কেস রিপোর্টই করা হয় না। তো বন্ধুরা, আমাদের আজকের মুভির গল্প এখানেই শেষ করে দেওয়া হয়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। স্টে হ্যাপি, টেক কেয়ার, টাটা।